তবে এই যে গুপ্ত হত্যার মিশন, এই গুপ্ত হত্যার মিশনের পিছনে এই সরকার অনেকটাই দায়ী। এই সরকারকে দায়ী নিতে হবে। কারণ দেখুন, যেমন আমরা আসলে সংস্কার চাই, আবার নির্বাচনও দরকার। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম এলিমেন্ট, অন্যতম উপাদান। নির্বাচন অবশ্যই লাগবে, তবে কাঙ্ক্ষিত কিংবা প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা যদি একটা যেনতেন নির্বাচনের দিকে এগিয়ে যাই, তাহলে এই নির্বাচনের যে আউটপুট, জনগণ যে কাঙ্ক্ষিত বাংলাদেশে চিন্তা করছেন বা যে প্রত্যাশিত বাংলাদেশে চিন্তা করছে, সেই বাংলাদেশ কিন্তু আমরা পাবো না। এর আগে নির্বাচন অসংখ্য হয়েছে, কিন্তু নির্বাচন পরবর্তী যারা ক্ষমতায় আসছে তারা কিন্তু আসলে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন অবশ্যই দরকার, তবে সংস্কার ছাড়া যেনতেন নির্বাচনও এদেশের মানুষ চায় না। অতীতে অনেক নির্বাচন হয়েছে, সেরকম একটা লোক দেখানো কিংবা যেনতেন নির্বাচন করে আমরা ক্ষমতার পালাবদল এটাও চাই না। 1971 সালে আমরা যুদ্ধ করলাম, দেশকে স্বাধীন করলাম, অসংখ্য মানুষ জীবন দিলেন। ওই সময় জনগণের একটা প্রত্যাশা ছিল আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, একটি স্বপ্নের বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে জনগণকে তার অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হবে না, আন্দোলন সংগ্রাম করতে হবে না। কিন্তু বাস্তবিক করতে সেই বাংলাদেশ আমরা পাই নাই। কেন পাই নাই? কারণ 71 পরবর্তী যারা ক্ষমতায় আসছে কিংবা ক্ষমতার চেয়ারে বসেছিল, তারা জনগণের সাথে প্রতারণা করেছিল কিংবা জনগণের সাথে তারা আসলে ধোঁকাবাজি করেছে। সেই জন্যই 1990 সালে এসে আরেকটা বড় লড়াই কিন্তু আমাদের করতে হয়েছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে। সেই লড়াইয়ে অসংখ্য মানুষ জীবন দিল। ওই সময় যারা আন্দোলনে সক্রিয় ছিলেন, যে জোটগুলো ওই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই 3 দলীয় জোট, সেই 3টি জোটের একটা রূপরেখা ছিল। সেই রূপরেখা পরবর্তীতে যারা ক্ষমতায় আসছে তারা বাস্তবায়ন করে নাই। ওই রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আসছে ওই আপনার 90 পরবর্তী সময়ে, তারাও জনগণের সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। এই জন্যই কিন্তু 24 সালে এসে আরেকটা বড় লড়াই আমাদের করতে হলো, প্রায় 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হলো। এখন আমরা যদি প্রশ্ন করি যে এই যে 2000 মানুষ জীবন দিল, একটা লড়াই করতে হলো, সংগ্রাম করতে হলো, আমরা কি সারা জীবন শুধু জীবন দিতেই থাকবো? কিয়ামতের আগ পর্যন্ত এই দেশের মানুষ লড়াই করতেই থাকবে, জীবন দিতেই থাকবে? এটা তো হতে পারে না। এই জন্যই আমরা বলছি যে কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া কিংবা প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেনতেন একটা নির্বাচন হলে এই নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির কোনো আকাঙ্ক্ষা কিংবা স্বপ্ন বাস্তবায়ন হবে না। এই জন্য দেশ ও জাতির স্বপ্ন বাস্তবায়নে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার আগে করতে হবে। এখন যে সমস্যাটি ইতিমধ্যে দেখা দিয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যে একটি নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণা করেছেন, যে টাইম ফ্রেমটি আমরা মনে করি অনেকটাই ধোঁয়াশাপূর্ণ, পরিষ্কার না। জনগণ ওনার কাছ থেকে আসলে রোড ম্যাপ চেয়েছিল যে আপনি কতদিন চেয়ারে থাকতে চান এবং সেই সময়ের মধ্যে আপনি আসলে কি কি সংস্কার করতে চান। এই জায়গাটাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার কোনো রোড ম্যাপ জনগণের সামনে হাজির করে নাই। এই জায়গা থেকে জনমন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা মনে করি এই সরকার যদি পরিষ্কার একটা ঘোষণা দেয় যে আমরা আগামী আরো 2 বছর থাকতে চাই কিংবা 3 বছরও থাকতে চাই, এই 2 বছরে কিংবা 3 বছরে আমরা বাংলাদেশকে অমুক জায়গায় নিয়ে যেতে চাই, এই দেশকে আমরা এই কাতারে দেখতে চাই, আমি মনে করি দেশের জনগণ এই সরকারের পাশে থাকবে, সরকারকে স্যালুট জানাবে। এই সরকার যদি আজকে ঘোষণা দেয় যে আমরা আগামী 5 বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরের কাতারে নিয়ে যাব কিংবা মালয়েশিয়ার কাতারে নিয়ে যাব, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা মানুষ পাবেন না যে এই সরকারের বিরুদ্ধে কথা বলবে। সবাই বলবে ঠিক আছে, আমরা 5 বছর পরে বাংলাদেশকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাতারে দেখতে চাই, এবং এই 5 বছরে তারা কি কি সংস্কার করতে চাই, কি কি ডেভেলপমেন্ট করতে চাই, এই বাংলাদেশের কি কি আমূল পরিবর্তন নিয়ে আসতে চাই, তার একটা বিস্তারিত রূপরেখা জনগণের সামনে হাজির হলে জনগণ কিন্তু বাহবা দিবে, স্যালুট জানাবে এই সরকারকে। কিন্তু এই সরকার সেটি করে নাই। এই না করার কারণেই মূলত এই বিভ্রান্তি তৈরি হয়েছে এবং একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি। যে সারা বাংলাদেশে একটা গুপ্ত হত্যার মিশন নিয়ে পরাজিত শক্তি তথা ভারতের দোসররা, রয়ের এজেন্টের পরিকল্পনায় এই আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে এই গুপ্ত হত্যার মিশনটি তারা চালাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন সমন্বয়ককে হত্যা করা হয়েছে এবং আমরা গত পরশুদিন দেখেছি যে আমাদের মেঘনা নদীতে একটি জাহাজে সেখানেও 7 জনকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করার জন্য, এই বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতিতে ফেলার জন্য এই হত্যা মিশনটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং বেকায়দায় ফেলতে চায়। তবে এই যে গুপ্ত হত্যার মিশন, এই গুপ্ত হত্যার মিশনের পিছনে এই সরকার অনেকটাই দায়ী। এই সরকারকে দায়ী নিতে হবে, কারণ এরা যে নমনীয়তা দেখাচ্ছে এবং এরা এখন পর্যন্ত এই সন্ত্রাসীদের তেমন গ্রেপ্তারের কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করছি না। সন্ত্রাসীরা চিহ্নিত, তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, তারপরেও আপনি দেখবেন যে এই সরকার তাদের গ্রেপ্তার করছে না। এই সরকারের পুলিশ বাহিনী অনেকটাই এই জায়গায় নমনীয়তা তারা প্রকাশ করছে। আজকে আমি যদি প্রশ্ন করি, এই যে আওয়ামী চোর যারা খুনি ডাকাত, এদের কয় পার্সেন্টকে গ্রেপ্তার করা হয়েছে? মোটা দাগে আপনি বলতে পারবেন না যে 2 ভাগ এই আওয়ামী চোরদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আপনি এলাকায় খোঁজ নেন, আপনার ইউনিয়নে, ওয়ার্ডে, সব জায়গায় এই আওয়ামী সন্ত্রাসীরা গর্ত থেকে বেরিয়ে এখন কিন্তু এলাকায় গিয়ে তারা জনগণকে হুমকি দিচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। সমন্বয়কদের বাড়িতে গিয়ে ওই ওয়ালে লিখে দিচ্ছে তৈরি হও, তোমাকে মেরে ফেলা হবে, এরকম তারা দেওয়ালে লিখে দিচ্ছে। এই কর্মকাণ্ড প্রকাশ্য করছে, আর এই করার সাহস পাচ্ছে এই সরকারের নমনীয়তার কারণে। এই সরকার গ্রেপ্তার করছে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না। এই কারণে তারা সাহস পাচ্ছে, এটা দেখতে পাচ্ছে যে চতুর্দিকে আমাদের লোক, ডানে বামে সামনে পিছনে সব আমাদের লোক। আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে, তাদেরকে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে না। সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত খোঁজ নেন, সব জায়গায় আওয়ামী দোসররা বসা। এই যদি ওই অবস্থা, তাহলে তো এরা সাহস পাবেই। সেই সাহস থেকে এরা এই গুপ্ত হত্যার মিশন বাস্তবায়ন করছে। আমরা সবাই আতঙ্কিত এখন। এই জায়গায় এই সরকার যদি এই কাজগুলো দ্রুত না করে এবং এই জায়গায় অ্যাক্টিভ না হয়, পুলিশ প্রশাসনকে সক্রিয় না করে, তাহলে তারা নিজেরাও বিপদে পড়বে, বাংলাদেশকেও বিপদে ফেলবে। দেখেন, আমরা এই সরকার
যেভাবে গঠিত হয়েছে এরকম একটা সরকার কিন্তু আমরা চাই নাই। আমরা একটা বিপ্লবী সরকার চেয়েছিলাম, বাট বিপ্লবী সরকার হয় নাই। এখানে একটা ভিন্ন কায়দায় একটা সরকার তারা প্রতিষ্ঠা করেছে। এখানে আমাদের সমন্বয়কদের মধ্যে 2-3 জন মাত্র আছে, আসিফ, নাহিদ, আমাদের মাহফুজ। বাকি যে সেটআপ, এই সেটআপটার আসলে দেশ পরিচালনায় কতটুকু অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, সেটা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আলোচনা সমালোচনার মাধ্যমে। তারপরে সবচেয়ে বড় বিষয়, এই সরকার যাদেরকে নিয়ে কাজ করে, যে প্রশাসন যন্ত্রটি রয়েছে, এই প্রশাসন যন্ত্রের 99% আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী। এদেরকে দিয়ে আপনি যদি ওই জনগণের তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন, এটা কখনোই হবে না। কারণ এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস ধরেন এই সরকারের প্রধান, তার চতুর্দিকে যে আমলাগুলো আছে, এই আমলাগুলোর 90% হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। তো আপনি হাসিনার লোকজনকে নিয়ে আপনি কেমনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন? এরকম প্রত্যেকটা জায়গায়, উপদেষ্টা বলেন, সচিবালয় বলেন, সব জায়গায় হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এখনো সবাই চেয়ারে বসা, এদেরকে আরো প্রমোশন দেওয়া হচ্ছে চতুর্দিকে। তো এদেরকে নিয়ে আপনি যে কথাটা বললেন যে এদেরকে নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা, বিনির্মাণ করা, এরা কেন কাজ করতে পারে? এরা করবে না, কারণ সব এদের সেটা। এরা বরঞ্চ আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবে, এরা বরঞ্চ ছাত্রলীগকে সহযোগিতা করবে, সেটাই তারা করছে। সেই জায়গায় আমি মনে করি এই দায়ভার অনেকটা এই সরকারের, এই উপদেষ্টা পরিষদের। এদের এই অজ্ঞতার কারণে, নমনীয়তার কারণে, অদক্ষতার কারণে আজকে এই সমস্যাগুলোর উদ্ভব হচ্ছে। এই যে যাবতীয় ঝুঁকি, সংকট, এই সংকটের পিছনে তাদের এই অজ্ঞতাগুলো দায়ী। ব্যর্থ হবে কি হবে না এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, বা এই মুহূর্তে বলার সময়ও আসে নাই। আরও আমাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তবে আমরা যেটি বলি, আমরা ইনশাআল্লাহ ব্যর্থ হতে দেব না। আমরা প্রয়োজনে যা যা করার আমরা তাই করব। এই সরকারকে আমরা অনেক রক্তের বিনিময়ে নিয়ে আসছি, অনেক রক্ত, ত্যাগ, অনেক লড়াই সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং যারা ক্ষমতায় আছে তারা যদি মনে করে আমরা যা ইচ্ছা তাই করবো, এটা হতে পারে না এবং হতেও দেবো না আমরা। জনগণ যেভাবে তাদেরকে চেয়ারে বসিয়েছে, ঠিক সেভাবে চেয়ার থেকে নামাতে জনগণ কিন্তু সময় নেবে না। সুতরাং এটা তাদের বুঝতে হবে। সেই জায়গা থেকে জনগণ ইনশাআল্লাহ ব্যর্থ হতে দেবে না। এটা তো আজকে আমরা দেখলাম প্রথম আলোতে যে সালমান এফ রহমান, আনিসুল হক সহ এই আওয়ামী লেসপেন্সারদের, দোসরদের অব্যাহতি দেওয়ার জন্য, মামলা থেকে বাদ দেওয়ার জন্য মানে আপনার ওই পুলিশের তদন্ত কর্মকর্তার থেকে একটা তারা প্রতিবেদন দিয়েছিল বা দেওয়ার চেষ্টা করেছিল। তো যারা এই কাজটি করেছে তারা কারা আমরা ইতিমধ্যেই জানি। এই রমনা জোনের সাবেক এডিসি আপনার হারুনুর রশিদ, হারুন, এই হারুনের তার সাবেক অনেকেই বলে তার বন্ধু আর কি, মানে বান্ধবী যেটাকে বলে, সেই সানজিদা, সেই ছিল মূলত এই তদন্ত কর্মকর্তা। সে নিজের পরিচয় গোপন রেখে এই কাজটি করেছে। ইতিমধ্যে তাকে সম্ভবত অব্যাহতি দেওয়া হয়েছে কিনা আমি জানি না, তাকে সম্ভবত শোকজ করা হয়েছে পুলিশ বাহিনী থেকে। তো এই যে অবস্থাটা, এটা কেন হচ্ছে? কারণ সব জায়গায় আওয়ামী লীগের লোকজন বসা, সব জায়গায় আওয়ামী দোসররা। এই আওয়ামী দোসররা তাদের আওয়ামী লোকজনকে বাঁচানোর জন্য, তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য তারা চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমরা এই সরকারকে বারবার বলেছিলাম অতি দ্রুত আওয়ামী দোসরদের সরান, দেশপ্রেমিক অফিসারদের প্রমোশন দেন, তাদের চেয়ারে বসান। তারা করে নাই। তাদের না করার ফলে আজকে কিন্তু এই অবস্থা তৈরি হচ্ছে।